আজ আমি আপনাদের সাথে ডিসকাস করব হাইপারথাইরয়েডিজম নিয়ে। প্রথমেই আমি দেখেন স্লাইডটা শেয়ার করি। যে ফার্স্টে আমার জানতে হবে যে হাইপারথাইরয়েডিজম কি মিন করে। হাইপারথাইরয়েডিজম আসলে this is a clinical state which is due to excess thyroid hormone produced by the thyroid gland. The thyroid gland is producing excess hormone and this is producing some clinical state. This is known as hyperthyroidism. তাহলে এখানে সমস্যাটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের। থাইরয়েড গ্ল্যান্ডের কি? এটা capability of producing excess thyroid hormone for which some clinical manifestation occurs. This is hyperthyroidism. And what is thyrotoxicosis? যদিও মনে হয় যে this is similar, hyperthyroidism আর thyrotoxicosis একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাই আমি বলছি। Thyrotoxicosis actually clinical state due to excess thyroid hormone. থাইরয়েড হরমোনের সোর্স আসলে বিভিন্ন রকম হতে পারে। একটা থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে, অথবা হতে পারে যে আমার থাইরয়েড গ্ল্যান্ড ভালো আছে, আমার একদম ইউথেরাস্টের, আমি কি খাচ্ছি? থাইরক্সিন খাচ্ছি, মানে এটা একটা থাইরয়েড হরমোন। তাহলেও তো মানে কি বেশি ম্যানিফেস্টেশন হবে থাইরয়েড হরমোনের, এক্সেস হরমোন ম্যানিফেস্টেশন হবে, অথবা আদার এক্সট্রা থাইরয়েডাল সোর্স। ফর এক্সাম্পল, এক্সট্রা থাইরয়েডাল সোর্স, থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে, একটা বলে যে ডার্ময়েডের নাম শুনছেন আপনারা, যাকে অনেক সময় বলে স্ট্রুমা ওভারি, ওভারি আর কি যে ডার্ময়েড থাকে। এইটার ভিতরে অনেক সময় থাইরয়েড টিস্যু থাকে, তারা কি করে? থাইরয়েড হরমোন প্রডিউস করে। তারা যখন থাইরয়েড হরমোন প্রডিউস করে এই স্ট্রুমা ওভারি, তখন কিন্তু হাইপার থাইরয়েডিজম হচ্ছে না। তার মানে এই থাইরয়েড হরমোনের সোর্সটা এক্সট্রা থাইরয়েড। তাহলে আমরা বলতে পারি যে thyrotoxicosis is a clinical state due to excess thyroid hormone, the source of which either thyroid gland or extrathyroidal source, মানে আমরা খেতে পারি অথবা স্টুমা ওভারি, ঠিক আছে, এগুলো থেকে যখন আসবে তখন আমরা বলবো যে এটা যে থাইরোটক্সিকোসিস, কিন্তু নট হাইপারথাইরয়েডিজম। এটা কিন্তু থাইরয়েড হাইপারথাইরয়েডিজম কখন বলবো? যখন ক্লিনিক্যাল স্টেট ডিউ টু এক্সেস থাইরয়েড হরমোন ঠিক আছে, which is produced by the thyroid gland itself. This is the difference between the thyrotoxicosis. Just a minute. Salma, এই ক্লাস নিচ্ছিলাম একটা, তুমি কেন, কোনো ইমার্জেন্সি? আচ্ছা, কাল রাতে ইয়ে করলাম যে কি খারাপ ছিল শরীর তোমার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে আমি ফোন করছি ক্লাস নিয়ে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থাইরোটক্সিকোসিস এন্ড হাইপারথাইরয়েডিজম ডিফারেন্স বললাম আমি। তাহলে এখন আসেন যে আমরা থাইরোটক্সিকোসিস অ্যাজ এ হোলের কারণ কি? যে গ্রেভস ডিজিজ is the most important cause, and toxic multinodular goiter and toxic adenoma. These three causes are the most of the causes of hyperthyroidism as well as thyrotoxicosis. তাহলে আপনারা মনে রাখবেন যে গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, টক্সিক অ্যাডেনোমা। মাল্টিনোডুলার গয়টার সাধারণত হয় ইউথাইরয়েড, কিন্তু কিছু কিছু মাল্টিনোডুলার গয়টার কি এক্সেস থাইরয়েড হরমোন প্রডিউস করে। আর গ্রেভস ডিজিজ এটা একটা অটোইমিউন ডিজিজ। আর টক্সিক অ্যাডেনোমা বলে থাইরয়েড গ্ল্যান্ডের একটা ছোট্ট সোয়েলিং, এবং এটা বলে মানে অটোনমিসিটি ডেভেলপ করে, এটা এক্সেস হরমোন প্রডিউস করে, এটা টক্সিক অ্যাডেনোমা। তাহলে these three causes comprises most of the causes of hyperthyroidism or as well as thyrotoxicosis. তাছাড়াও কিছু কারণ আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেরকম থাইরয়েডাইটিস। আমি সেদিন বলেছিলাম যে সাবএকুট থাইরয়েডাইটিস হাইপোথাইরয়েডিজমও করতে পারে, সাবএকুট থাইরয়েডাইটিস কি করতে পারে? হাইপোথাইরয়েডিজম করতে পারে, হাইপারথাইরয়েডিজমও করতে পারে, থাইরোটক্সিক জাস্ট দুটোই। আচ্ছা, এটা কিন্তু
এই যে থাইরয়েডাইটিস বলছি, এটা কিন্তু দেখবেন যে আপনার হাইপারথাইরয়েডিজম না। এখানে কারণ থাইরয়েড গ্ল্যান্ডের যখন ইনফ্লামেশন হয়, গ্ল্যান্ড থেকে কি হয়, হরমোনটা রিলিজ হয়ে গেল, ব্লাডে 7-8 দিন ঘুরলো, থাইরোটক্সিকোসিস ম্যানিফেস্টেশন হলো। কিন্তু ইনফ্ল্যামড গ্ল্যান্ড কিন্তু হরমোন প্রডিউস করতে পারছে না। তার ফলে রিলিজড হরমোনের দ্বারা কি হচ্ছে, হাইপারথাইরয়েডিজম হচ্ছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আপনার তৈরি করতে পারছে না হরমোন। তার ফলে হয় কি, কিছুদিন পরে এটা যাবে হাইপোথাইরয়েড হয়ে, তারপর যখন ইনফ্লামেশন চলে যাবে তখন ইউথাইরয়েড হয়ে যাবে। তার মানে এইটা কিন্তু একটা, এই যে থাইরোটক্সিকোসিস হচ্ছে, এটা হাইপারথাইরয়েডিজম না, এটা ডিউ টু ইনফ্লামেশন। সেজন্য এটাকে আমরা বলি থাইরোটক্সিকোসিস, নট হাইপারথাইরয়েডিজম। সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস অথবা পোস্টপার্টাম, অনেক সময় ড্রাগ ইনডিউসড হয়, আয়োডাইড ইনডিউসড থাইরোটক্সিকোসিস, এক্সট্রা থাইরয়েডাল সোর্স অফ থাইরয়েড হরমোন, যেখানে বলা হয় ফ্যাকটিসিয়াস হাইপারথাইরয়েডিজম। ফ্যাকটিসিয়াস হাইপারথাইরয়েডিজম মানে, এটা বলি আমরা, অনেক সময় অনেকে থাইরয়েড হরমোন খায়, হয়তো অনেক ওবেস হয়ে গেছে, মানে থাইরয়েড হরমোন খেলে অনেক সময় কি হয়, মেটাবলিজম বাড়ে, মানে স্লিম হয়ে, এই জন্য হাইপারথাইরয়েডিজম অনেক সময় খায়। অনেক সময় যে, অনেক সময় আগে নার্সরা কি করতো, জ্বর হয়েছে ছুটি নেওয়ার জন্য কি করতো, টেম্পারেচার দেখতো বাড়া থাকে, ওই থাইরয়েক্সিন খেলে বডি টেম্পারেচার বাড়ে, ফলে তাদের ছুটি নিতে সুবিধা হয়। এই জন্য বললে ফ্যাকটিসিয়াস। ফ্যাকটিসিয়াস মানে আপনি তাকে ডিসিভ করছেন, ঠিক আছে, এটা। এই জিনিসগুলো আপনার মনে রাখলেই চলবে, আর বেশি যাব না। আর কিছু হতে পারে টিএসএইচ ইনডিউসড, টিএসএইচ কিছু সিক্রেট হচ্ছে, ফলে এক্সেস থাইরয়েড হরমোন সিক্রেট হচ্ছে। এটা পিটুইটারি অ্যাডেনোমা থেকে যদি হয়, অথবা কোরিওকার্সিনোমা, যেটার মধ্যে টিএসএইচ এর কিছু জিনিস থাকে, অথবা হাইড্রেটিফর্ম মোল, এগুলো থেকে আসতে পারে। তাহলে আপনি, যদি আমি ব্যাক করি, যদি বলি হাইপারথাইরয়েডিজমের কারণ কি বা থাইরোটক্সিসিসের কারণ কি, আপনারা যদি এই তিনটা বলতে পারেন, গ্রেভস, টক্সিক মাল্টিনোডুলার গয়টা, টক্সিক অ্যাডেনোমা, তার মানে এটা পাস। তারপরে যদি কিছু বলতে পারেন, সেটা হলো বোনাস, যে থাইরয়েডাইটিস, কিন্তু হাইপারথাইরয়েডিজম বললে থাইরয়েডাইটিস বলবেন না। এই তিনটা বলে আপনারা চুপ করে যান। কিন্তু যদি বলে থাইরোটক্সিকোসিসের কারণ কি, তখন বললেন যে হ্যাঁ, তাছাড়াও থাইরয়েডাইটিস আছে, আয়োডাইড ইনডিউসড অথবা এক্সট্রা থাইরয়েডাল সোর্স, অনেক সময় টিএসএসি ইনডিউসড, ঠিক আছে, এগুলো বলতে পারেন। তাহলে আমি আপনাদের বললাম যে থাইরয়েডাইটিস এবং থাইরোটক্সিকোসিসের মধ্যে পার্থক্য কি, এগুলোর কারণগুলো কি কি, হ্যাঁ। জি। এখন দেখেন, যখনই আপনার মানে বলি যে হাইপারথাইরয়েডিজম হবে, তার মানে গ্ল্যান্ডের কি হয়, এটা এক্সেস হরমোন প্রডিউস করার ক্যাপাবিলিটি করে। তাহলে আমি যদি রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক করি, রেডিও অ্যাক্টিভ মানে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক বলে, যখন করি তখন কি হয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এটা নিউক্লিয়ার মেডিসিন একটা টেস্ট করা হয়, তাহলে গ্ল্যান্ড দ্রুত কি করবে, বেশি বেশি রেডিও আয়োডিন আপটেক করবে, কারণ এটা তো আয়োডিন দিয়েই তো কি হয়, হরমোন প্রডিউস করে। রেডিও আয়োডিন নিলে কি হবে, গ্ল্যান্ডের ভিতর বেশি বেশি রেডিও আয়োডিন নিবে। তখন এই রেডিও আয়োডিন দ্বারা আমরা কি করি, গ্ল্যান্ডটাকে আমরা কি বুঝতে পারি যে রেডিও অ্যাক্টিভিটি আছে। তাহলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, নরমাল আয়োডিন না দিয়ে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিলে বেশি বেশি আপটেক করবে, এবং বেশি বেশি তৈরি যেহেতু করবে, বেশি বেশি টার্ন ওভার হবে, রিলিজ হবে। তাহলে র্যাপিড আপটেক এন্ড র্যাপিড টার্ন ওভার। কিন্তু যদি ফর এক্সাম্পল থাইরয়েডাইটিস হয়, তাহলে কি হবে, থাইরয়েডাইটিস হলে আপনার কি হবে, লো আপটেক হবে, কারণ গ্ল্যান্ডটা তো ইনফ্ল্যাম। থাইরোটক্সিকোসিসের ম্যানিফেস্টেশন চলছে, কিন্তু আমি যদি আয়োডিনটা দেই, খাওয়াই, তাহলে আয়োডিনটা কিন্তু নিতে পারবে না, কারণ কি, থাইরয়েড ইনফ্ল্যাম থাইরয়েড গ্ল্যান্ড ক্যানট আপটেক দ্যাট রেডিও অ্যাক্টিভ আয়োডিন। ট্রুমা ওভারি, ট্রুমা ওভারি যদি থাকে, যদি একটা ডারময়েড থাকে, তার ভিতরে থাইরয়েড টিস্যু থাকে, এখান থেকে বেশি বেশি হরমোন প্রডিউস হবে। যেহেতু বেশি বেশি হরমোন প্রডিউস হচ্ছে, তখন এরা কি করবে, যে T3 T4 বেশি হচ্ছে, এবং এই T3 T4 কি করছে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে সাপ্রেস করছে, টিএসএইচ কে সাপ্রেস করছে।
টিএসএইচ কে যেই সাপ্রেস করবে তখন যে আয়োডিনটা যে আপনি রেডিও আয়োডিন খাবেন এটাতে টিএসএইচ কম, অতএব রেডিও আয়োডিন আপটেকটাও কম হবে। তার মানে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই রকম। একটা হলো যে মানে থাইরোটক্সিকোসিস উইথ মানে হাই রেডিও আয়োডিন আপটেক, ঠিক আছে? হাই আরেকটা বলি লো রেডিও আয়োডিন আপটেক। হাই রেডিও আয়োডিন আপটেক গুলো কি? যেগুলো হাইপারথাইরয়েডিজম আছে সেগুলো হাই রেডিও আয়োডিন। গ্রেপস, টক্সিক মাল্টিনোডুলার অ্যাডেনোমা, টক্সিক মাল্টিনোডুলার গোইটার এন্ড টক্সিক অ্যাডেনোমা। কারণ এগুলো অটোনোমাস হয়ে গেছে, বেশি বেশি রেডিও আয়োডিন আপটেক করবে, বেশি বেশি টার্নওভার করবে। আর লো আপটেক গ্রুপ কোনগুলো? থাইরোটক্সিকোসিসে যেরকম সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, তারপরে স্টোমা ওভারি, ফ্যাকটিসিয়াস হাইপারথাইরয়েডিজম, কোরিওকার্সিনোমা উইথ হাইড্রাটিফর্মোন, কোরিওকার্সিনোমা এন্ড হাইড্রাটিফর্মোন, এগুলো হলো লো রেডিও আয়োডিন আপটেক। এখানে আপনারা বুঝতে পারছেন কিনা এটা আমাকে বলেন, তাহলে আমি নেক্সট প্রসিড করব, না হলে আমার আবার বুঝাইতে হবে আপনাদের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুনেন। আচ্ছা, কয়েকটা জিনিস এখানে আপনার একটু বুঝতে হবে, কারণ এটা না বুঝলে এটা আমরা প্রসিড করতে পারবো না। আচ্ছা, একটু আমি বলছি যে হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি হরমোন তৈরি করছে। থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি হরমোন তৈরি করছে, তার মানে আপনি যদি আপটেক টেস্ট করেন, বেশি বেশি আয়োডিনটা নিবে, বেশি বেশি তৈরি করবে। ফলে এখানে আপটেক টেস্ট করলে র‍্যাপিড আপটেক এন্ড র‍্যাপিড টার্নওভার। আর যেগুলো ক্ষেত্রে থাইরোটক্সিকোসিস হচ্ছে হাইপারথাইরয়েডিজম ছাড়া, মানে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেশি ছাড়া। যেরকম আমি একটা বলি, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। ইনফ্ল্যামড গ্ল্যান্ডটা কি করছে? হরমোনটাকে বের করে দিল। তার ফলে এই হরমোনটা বেশ কিছুদিন থাকছে, থাইরোটক্সিন করছে। কিন্তু ইনফ্ল্যামড গ্ল্যান্ডটা রেডিও আয়োডিন কিন্তু আপটেক করতে পারছে না। কারণ এটা ডিজিজ এবং রিলিজও করতে পারছে না, তৈরিও করতে পারছে না। লো আপটেক, লো টার্নওভার। তাহলে দেখেন যে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস বা পোস্টপার্টাম থাইরয়েডাইটিস কি হবে? লো আপটেক হবে। তারপরে স্টুমা ওভারি। স্টুমা ওভারি মানে এটা একটা মানে ডার্ময়েড। ডার্ময়েড হলো একটা টিউমার যেখানে এন্ডোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম সব টিস্যুই থাকে। মানে থাইরয়েড টিস্যু থাকে, দেখবেন যে চুলও থাকে, সবকিছু থাকে। তো এর মধ্যে থাইরয়েড টিস্যু যেগুলো থাকে তাহলে তারা বেশি বেশি হরমোন প্রডিউস করবে। তারা বেশি বেশি হরমোন প্রডিউস করলে T3 T4 বেশি বাড়লে TSH সাপ্রেসড হবে, এবং TSH টা যদি সাপ্রেসড হয় তাহলে কি হবে? থাইরয়েড গ্ল্যান্ডটা রেডিও আয়োডিনটা আপটেক করতে পারবে না। আপটেক না করলে তৈরিও হরমোন করতে পারবে না। তাহলে এই স্ট্রুমা ওভারিতেও কিন্তু দেখবেন কি লো আপটেক হবে। অথবা ফ্যাকটিসিয়াস মানে খাচ্ছেন থাইরয়েড হরমোন, তার মানে টিএসএইচ আপনার কমে যাবে বেশি বেশি হরমোন থাকলে। তখনও কি লোয়ার রেডিও আয়োডিন আপটেক। কোরিওকার্সিনোমা এর ভিতরে টিএসএইচ লাইক সাবস্টেন্স থাকে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে কি আপনার কি কি কারণে, ঠিক আছে, মানে লো আপটেক হয়, আপনার ৩ টা কারণ বলবেন, আর কিচ্ছু দরকার নেই। ৩ টা কারণের মধ্যে একটা বলবেন হলো থাইরয়েডাইটিস, আরেকটা বলবেন হলো ফ্যাকটিসিয়াস হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে? আরেকটা কারণ বলবেন কি? স্ট্রুমা ওভারি, ঠিক আছে? যে আমি এই কয়টা কারণ বললেই আমি খুশি। আর কিচ্ছু দরকার নেই আপনার। তাহলে হাই আপটেক গুলো কি? মানে গ্রেভস ডিজিজ, তারপরে হলো টক্সিক অ্যাডেনোমা, টক্সিক মাল্টিনোডুলার গোইটার। লো আপটেক ৩ টা। একটা কি? স্ট্রুমা ওভারি, থাইরয়েডাইটিস অ্যান্ড ফ্যাকটিসিয়াস হাইপারথাইরয়েডিজম। বাস
এই মনে রাখেন, আর আপনার কিছুই লাগবে না সারা জীবন। এই তিনটা। তাহলে আমাকে যদি বলে হাইপারথাইরয়েডিজম কারণ কি, তাহলে বলবো হলো গ্রেভস ডিজিজ, টক্সিক অ্যাডেনোমা, মাল্টিনোডুলার টক্সিক মাল্টিনোডুলার গয়টার। কিন্তু থাইরয়েডক্সিকোসিস বললে এই কয়টার সাথে আমি আরো 3টা যোগ দিলাম, ওই 3টা, তাহলেই হয়ে গেল। এখন বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে এখন তো বুঝতে পারছেন যে থাইরোটক্সিকোসিস এবং হাইপারথাইরয়েডিজমের মধ্যে পার্থক্য। পার্থক্য হলো যে হাইপারথাইরয়েডিজম ইজ দ্য এক্সেস থাইরয়েড হরমোন, তাই না, produced by the thyroid gland and which is producing clinical features. আর থাইরোটক্সিকোসিস মানে এটাও ক্লিনিক্যাল স্টেট ডিউ টু এক্সেস থাইরয়েড হরমোন, দ্য সোর্স অফ হুইচ মে বি থাইরয়েড, মে বি এক্সট্রা থাইরয়েড। এই এখন আমরা আসি ডিজিজ গুলো নিয়ে। গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজ হলো একটা অটোইমিউন ডিজিজ এবং দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম, এবং এটা ফিমেলদের বেশি হয় এবং মিডল এজে 30 to 50 ইয়ার্সে। এখানে TSH receptor antibody is the main culprit. TSH receptor antibody, TSH receptor antibody যেটা TRAB নামে মেইনলি পরিচিত। এখানে ক্লাসিক্যাল ট্রায়াড থাকে ক্লাসিক্যাল পোর্শনে, কিন্তু অনেক সময় নাও থাকে। একটা হলো ডিফিউজ গয়টার, অফথ্যালমোপ্যাথি মানে চোখের সমস্যা, আর একটা হলো ডার্মোপ্যাথি মানে প্রিটিবিয়াল মিক্সিডিমা বলে। যখন এই তিনটা থাকে তখন তাকে বলি ক্লাসিক্যাল ট্রায়াড। তিনটা, অনেক সময় তিনটা কিন্তু থাকবে না, সাধারণত সবচেয়ে বেশি থাকে ডিফিউজ গয়টার এন্ড অফথ্যালমোপ্যাথি, এই দুটা। ডার্মোপ্যাথি ইজ ফাউন্ড সামটাইমস। তাহলে আমি বললাম এটা হলো অটো ইমিউন ডিজিজ, মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম, মিডল এজড এবং উইমেনদের। যত অটো ইমিউন ডিজিজ আছে ম্যাক্সিমাম উইমেনদের বেশি হয়। আচ্ছা, টিআরএবি মানে TSH receptor antibody is the main culprit, মানে TSH এর এগেইনস্টে রিসেপ্টর, যে TSH এর রিসেপ্টর যেটা থাইরয়েড গ্ল্যান্ডে আছে, TSH কি করবে, বাইন্ড করবে TSH রিসেপ্টরের সাথে। ওই TSH রিসেপ্টর যেটা আছে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এবং ক্লাসিক্যাল ট্রায়াড হলো ডিফিউজ গয়টার, অফথ্যালমোপ্যাথি এন্ড ডার্মোপ্যাথি। টক্সিক মাল্টিনোডুলার গয়টারে ডিফিউজ হয় না, ওটা নোডুলার, এখানে হবে ডিফিউজ গয়টার। এই কয়টা বললাম। নেক্সট আমি একটা স্লাইড দেখাই প্যাথোফিজিওলজি। যে TSH রিসেপ্টর অ্যান্টিবডি দেখেন, এটা আপনার কি করে, বাইন্ডস করে TSH রিসেপ্টরের সাথে। তাহলে এখানে বাইন্ড করার কথা ছিল TSH এর, কিন্তু এখানে বাইন্ড করছে TSH রিসেপ্টর অ্যান্টিবডি। এটা ঠিক TSH এর মতোই, এবং যখন এটা বাইন্ড করছে ইট স্টিমুলেটস দ্য TSH রিসেপ্টর, আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 T4 বাড়ায় দিচ্ছে। কিভাবে কাজ করছে, তার মানে TSH রিসেপ্টর অ্যান্টিবডি ইজ এ স্টিমুলেটরি অ্যান্টিবডি। TSH যেরকম স্টিমুলেট করে TSH রিসেপ্টরকে, তদ্রূপ এই অ্যান্টিবডিটাও কি TSH রিসেপ্টর এগেইনস্টে যেটা তৈরি হয়, এটাও এর সাথে বাইন্ড করে ওই TSH এর মতো স্টিমুলেট করে। সো থাইরয়েড গ্ল্যান্ড ইজ স্টিমুলেটেড এন্ড প্রোডিউসিং এক্সেস থাইরয়েড হরমোন, এটাই। এবং এই যে বেশি বেশি TSH অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, গয়টার তৈরি হচ্ছে। তাহলে বেশি হাইপারথাইরয়েডিজম হচ্ছে, তার সাথে গয়টারও তৈরি হচ্ছে, ডিফিউজ গয়টার। একটু সাউন্ডটা আপনারা ইয়ে করেন, মিউট করেন, নাহলে আমাকে আবার করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আলটিমেটলি একটা সময় এটা 2 বছর 3 বছর 4 বছর যাওয়ার পরে আস্তে আস্তে কি হয়, এই যে স্টিমুলেটিং অ্যান্টিবডি ছিল এটা ব্লকিং অ্যান্টিবডি হিসেবে কাজ করে, মানে TSH রিসেপ্টরকে ব্লক করে দেয়। যখন ব্লক করে দিবে এবং আরো কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সাইটোটক্সিক অ্যান্টিবডি এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি হয়, তার ফলে আলটিমেটলি কি হয়, থাইরয়েড ফেইলিউর হয়, হাইপোথাইরয়েডিজম হয়। সেই জন্য গ্রেভস ডিজিজ কিন্তু শুধু থাইরোটক্সিকোসিস না, এখানে কি হতে পারে, হাইপোথাইরয়েডিজমও ডেভেলপ করতে পারে।
শুধু অপথ্যালমোপ্যাথি ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তাহলে আপনার গ্রেভ ডিজিজ সম্পর্কে বুঝলেন যে গ্রেভ ডিজিজের ন্যাচারাল কোর্স থাইরোটক্সিক ম্যানিফেস্টেশন মোস্ট অফ দ্য কেসে, কিন্তু যখন ব্লকিং অ্যান্টিবডিজ তৈরি হবে এগেইনস্ট টিএইচ রিসেপ্টর, এই অ্যান্টিবডিটা একসময় ব্লকিং অ্যান্টিবডির মতো কাজ করবে। তখন আদার সাইটোটক্সিক অ্যান্টিবডি অ্যান্ড সেল মিডিয়েটেড ইমিউনিটির ফলে কি হয়, আলটিমেট থাইরয়েড ফেইলিউর এন্ড হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। দেখেন 3টা মানে গ্রাফ দেওয়া আছে এ বি সি দিয়ে। দেখেন মানে মাঝখানে একটা স্ট্রাইপ দেওয়া আছে, এই স্ট্রাইপটা একদম ডিপ কালারের বোধহয়, এটাকে কি বলা যায়, ব্রাউন বলে বোধহয় কালার। ডিপ কালারের মাঝখানে স্ট্রাইপ, এবং তার উপরে দেখবেন যে থাইরয়েড স্ট্যাটাসটা ঘুরছে। তার মানে ওইটা হলো, আর নিচে হলো মানে এই যে লেভেলটা আছে, যে মাঝখানে যে দাগটা দেওয়া আছে তার উপরে হলো হাইপারথাইরয়েড, তার নিচে হলো হাইপোথাইরয়েড, আর ওই রেড স্ট্রাইপটার মাঝখানে হলো ইউথাইরয়েড। তাহলে দেখেন গ্রেভস ডিজিজটা অনেক সময় থাকে উপরেই ঘুরছে, মানে সবসময় থাইরোটক্সিক ফেজে আছে, সবসময় থাইরোটক্সিক ফেজ, এবং নেভার টাচেস দ্য বেজলাইন, বেজলাইন টাচ করছে না, কিন্তু উপরের রিজিয়নে ঘোরাফেরা করছে। আবার বিতে দেখেন, খেয়াল করেন, হাইপারথাইরয়েড স্টেটে থাকার পরে আবার দেখেন ইউথাইরয়েড ফেজে আছে, আবার হাইপারথাইরয়েড হয়েছে, আবার ইউথাইরয়েড, আবার হাইপারথাইরয়েড, এইরকম কোর্স হতে পারে। তাহলে আবার নিচেরটা দেখেন, নিচেরটা দেখলে আপনি দেখবেন যে না, এটা থাইরোটক্সিক ছিল, তারপর অনেক দিন ছিল কি ইউথাইরয়েড, তারপরে আবার থাইরয়েড ফেইলিউর হয়ে গেছে। ঠিক আছে, নিচের শেষের দিকে গিয়ে। তাহলে এটাই হলো গ্রেভস ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি। তাহলে গ্রেভ ডিজিজ মে রিমেইন থাইরোটক্সিক, হ্যাঁ, লাইফ লং। ঠিক আছে, ইট মে ওয়াক্স এন্ড ওয়েন বিটুইন হাইপারথাইরয়েড এন্ড ইউথাইরয়েড। হাইপারথাইরয়েড হচ্ছে, আবার ইউথাইরয়েড, আবার হাইপারথাইরয়েড, আবার ইউথাইরয়েড, এরকম অটো ইমিউনিটি ভ্যারি করছে এরকম। আর অর সামটাইমস কি হয়, এটা হাইপারথাইরয়েড থাকে এবং অনেক দিন ইউথাইরয়েড সারা জীবনও থাকতে পারে, অথবা আলটিমেটলি কি হয়, থাইরয়েড ফেইলিউর হতে পারে, হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে। তাহলে এটাই হলো গ্রেভ ডিজিজের, মানে কিছু কিছু গ্রেভ ডিজিজ তাহলে ইউথাইরয়েডে হয়ে যায়, কিছু কিছু গ্রেভ ডিজিজ ওয়াক্স এন্ড ওয়েন করে, কিছু কিছু মানে সব সময় কি থাইরোটক্সিক থাকে। এই জন্য আমরা বলি গ্রেভ ডিজিজের পেশেন্টের কতদিন ফলো আপ করবেন, ওষুধ দিয়ে ভালো হয়ে গেলে কতদিন ফলো আপ করবেন, সারা জীবন বলবেন, কারণ একটা সময় থাইরয়েড ফেইলিউর হতে পারে। তে ফলো আপ উইল বি লাইফ লং। ভাবলেন তো গ্রেভ ডিজিজ চিকিৎসা করছি 2 বছর, তো ভালোই আছে, তার তো বোধহয় ফলো আপ দরকার নাই। 2 বছর পরে দেখবেন যে আবার হইতে পারে, উপরে উঠতে পারে, অথবা নিচেও যেতে পারে, মানে হাইপারও হতে পারে, হাইপো হতে পারে, ইউথাইরয়েড। সো লাইফ লং উইল বি কি, মানে লাইফ লং ফলো আপ ইজ নেসেসারি। এটা কি বুঝছেন? হ্যালো, জি স্যার। ওকে, ঠিক আছে, এটা বুঝলে অনেক কিছু বুঝে ফেলছেন। আচ্ছা, এখন আসেন অপথ্যালমোপ্যাথি গুলো কি হয়। অপথ্যালমোপ্যাথিতে আসলে হয়, দেখবেন যে বড় বড় চোখ হয়ে গেছে, এটা হলো ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড একটা ইনফ্লামেশন হয় অরবিটাল স্ট্রাকচারে, এবং ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন হয়। এই ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন হলে হাইড্রোফিলিক গ্লাইকোসামিনোগ্লাইকেনস অরবিটের ভিতরে জমা হয়, এই ফাইব্রোব্লাস্ট সিক্রিট করে, এবং এটি যেহেতু হাইড্রোফিলিক, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বাড়বে, ক্রনিক ইনফ্লামেটরি সেল আসবে, এগুলো মার্ক সোয়েলিং অফ মানে অরবিট হওয়ার জন্য রেট্রোবালবার প্রেসার বেড়ে যায়। আলটিমেটলি অকুলার মাসলের উপরে যখন এক্সট্রা অকুলার মাসলের উপরে প্রেসার পড়বে, তখন ফাইব্রোসিস হয়। তাহলে মানে এই হাইড্রোফিলিক গ্লাইকোসামিনোগ্লাইকেনস is causing marked swelling due to fluid accumulation and ultimately raises the retrovalvular pressure, which ultimately at the later stage may cause fibrosis of the extraocular muscle. এবং দেখেন এর ফলে কি কি হচ্ছে, এক্সোথ্যালমাস, চোখ দেখবেন বড় বড় হয়ে গেছে, এবং এক্সোথ্যালমাস যেই হবে, বড় চোখ হয়ে গেলে কর্নিয়াটা এক্সপোজ হয়ে যাবে, তখন ল্যাক্রিমেশন বেশি বেশি হবে, পানি চোখ দিয়ে পড়বে, গ্রেটি সেন্সেশন,
এবং কর্নিয়াল আলসারেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এত বড় চোখ হয়ে যায়, বন্ধ করতে পারে না। এবং লেটার স্টেজে হতে পারে কি অপটিক নার্ভ কম্প্রেশন হতে পারে, ফলে দেখবেন। এবং আর কি হতে পারে শেষে, অপটিক নার্ভ কম্প্রেশন ফলে ভিজুয়াল অ্যাকুইটি কমে, ফিল্ড অফ ভিশন কমে এবং অ্যাডভান্স স্টেজে প্যাপিলিডিমা হতে পারে। আচ্ছা, এবং লাস্ট স্টেজে যখন ফাইব্রোসিস অফ দ্য এক্সট্রাঅকুলার মাসল হয়, তখন দেখবেন যে এক্সট্রাঅকুলার মাসল কাজ করছে না, ডিপ্লোপিয়া ডেভেলপ করে। তাহলে এগুলোই হয় কি থাইরোটক্সিকোসিসের কি গ্রেভস ডিজিজের জন্য অপথ্যালমোপ্যাথি। তাহলে আমরা বললাম যে এটা আসলে রেট্রোভালভার প্রেসার বাড়ে ডিউ টু হাইড্রোফিলিক গ্লাইকোসামিনোগ্লাইকান জমার জন্য, যেটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড। তাহলে এর জন্য এক্সোথ্যালমাস হচ্ছে, অপটিক নার্ভের প্রেসার পড়ছে, অনেক সময় এক্সট্রা অকুলার মাসলের উপরে চাপ পড়ছে, ফলে ডিপ্লোপিয়া হচ্ছে। অপটিক নার্ভের উপরে কম্প্রেশন হলে সেটা কি হবে, ভিজুয়াল অ্যাকুইটি কমবে, ফিল্ড অফ ভিশন কমবে। আর এক্সোথ্যালমাস হলে ল্যাক্রিমেশন, গ্রিটি সেন্সেশন, কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসারেশন। আচ্ছা, এই যে দেখেন চোখ এইরকম চোখ হয়ে যায়, মানে স্টারিং লুকিং, ভয় পেলে যেরকম হয় তাকায় থাকে, তাই না? কর্নিয়াটা এক্সপোজড হয়ে গেছে অনেক দূর, তাই না? দেখবেন যে গলায় একটা ডিফিউজ গয়টার আছে, ঠিক আছে? এইটা হলো একজন থাইরোটক্সিকোসিসের পেশেন্টের ফেস। হ্যাঁ, তাহলে এই চোখ যখনই দেখবেন তখনই মনে করবেন কি যে এটা বোধহয় এক্সোথ্যালমাস হাইপারথাইরয়েডিজম আছে। এটা ডেভিডসন থেকে নেওয়া আপনাদের। দেখবেন যে চোখটা বড় হয়ে গেছে না? থাইরয়েড ডার্মোপ্যাথি আর কিছুই না, এটা খুব কম পেশেন্টের দেখা যায়, less than 5% patient with Graves' disease. এটা প্রিটিবিয়াল মিক্সিডিমা, প্রিটিবিয়াল মানে পায়ের অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল অ্যাসপেক্টে স্কিনটা হবে ঠিক, ঠিক আছে? এবং কি জাস্ট লাইক অরেঞ্জ, অরেঞ্জ দেখছেন না, যে অরেঞ্জের যে মানে স্কিনটা আছে, ওইটা স্কিনটা ভিতরে পিটেড, তাই না? পিটেড, এটা পদ অরেঞ্জ বলে অনেক সময়, ঠিক আছে? ওই এই পিটেটের মতো আর কি। এইরকম থিক ব্রাউন এবং পিটেট হয়ে যায়, এইটাকে বলে হলো প্রিটিবিয়াল মিক্সিডিমা। এটা অনেক সময় লেস দ্যান 5% ক্ষেত্রে গ্রেভস ডিজিজে থাকে। আচ্ছা, এটা অরেঞ্জ স্কিনের মতো লাগে। থাইরয়েড একরোপ্যাকি দরকার নেই আপনার, অনেক সময় ক্লাবিং থাকতে পারে, এটা বলা যায়। এখন আসেন হলো, আমি এটা বন্ধ করে দিলাম শেয়ার করা, মুখে বলি এখন। তাহলে ক্লিনিক্যাল ফিচার, কারণ ক্লিনিক্যাল ফিচারটা মুখেই বলা, যে মানে এটা আমি আগেই বলেছি, হাইপোথাইরয়েডিজম যেরকম। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্সটা হলো যে আমি বলছি যে কোনো ডিসিপ্লিনের কাছে যেতে পারে। আমি আগে এই হাইপোথাইরয়েডিজমের মতো বলছি, তবে মোস্ট অফ দ্য টাইমে ক্লিনিক্যাল ফিচার থাকে, বলবে যে আমি কি ওয়েট লস হচ্ছে, এটা মোস্ট কমন ওয়েট লস। দেখবা যে আনএক্সপ্লেইনড ওয়েট লস এবং গুড অ্যাপেটাইট, ডেসপাইট গুড অ্যাপেটাইট, খাবার খাচ্ছে কিন্তু সে কি ওয়েট লস করছে, এরকম থাকলেই চিন্তা করবেন যে এটা থাইরোটক্সিক কিনা বা হাইপারথাইরয়েডিজম কিনা। এবং বলছে তারা অ্যাংজাইটি তাদের বেশি হয়, অ্যাংজাইটি এবং প্যালপিটেশন, প্যালপিটেশন বুক ধড়ফড় করছে, ঠিক আছে? ইনক্রিজ সোয়েটিং, সারাক্ষণ গা ঘামছে, এবং কি বলে যে ট্রিমর হচ্ছে, তাদের শরীর একটু কাঁপে, ট্রিমর, এটা হচ্ছে। অনেক সময় হয় কি পেটে কি হয় যে হাইপার ডেফিকেশন, অনেক সময় তারা ম্যাল অ্যাবজর্পশন হিসেবে ট্রিটেড হয়। তারপরে আর কি হয়, অনেক সময় দে ডেভেলপ কি কার্ডিয়াক ফেইলিউর, কার্ডিয়াক ফেইলিউর, কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, মানে হার্ট ম্যানিফেস্টেশন গুলো হয়, যে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, এবং এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে অনেক সময় হার্ট ফেইলিউর ডেভেলপ করে থাইরোটক্সিক, ঠিক আছে? এই জিনিসগুলো ডেভেলপ করে। এবং যে
এই জিনিসগুলো থাকে। তাহলে আমি বললাম যে সিম্পটমের ভিতরে তারা কি থাকে, ওয়েট লস মানে খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাপেটাইট মানে অনেক ভালো থাকে। থার্ড হলো যে তার হলো সোয়েটিং বেশি হয়, এবং তার হলো অ্যানশাসনেস বাড়ে। তারপরে তার হয় কি, মানে ট্রেমলিং অফ দ্য বডি হয়, ট্রেমলিং অফ দ্য বডি, এবং অনেক সময় কি হয়, হাইপার ডিফিকেশন, এবং ফিমেলদের অনেক সময় হয় অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া, অলিগোমেনোরিয়া অর অ্যামেনোরিয়া। আর কি হয় অনেক সময় যে তার প্যালপিটেশন হয়, তার অনেক সময় ব্রেথলেসনেস ডেভেলপ করে ডিউ টু হার্ট ফেইলিউর, অনেক সময় প্যালপিটেশন ডেভেলপ করে ট্যাকিকার্ডিয়ার জন্য, অথবা এসভিটি অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। তার পরীক্ষা করলে কি পাবেন, কয়েকটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট। একটা হলো গয়টার দেখবেন, কি থাকবে, গয়টার থাকতে পারে গ্রেভস ডিজিজে, হ্যাঁ, কি থাকবে, ডিফিউজ গয়টার। টক্সিক অ্যাডেনোমায় কি থাকবে, একটা নোডিউল, থাইরয়েড নোডিউল। আর কি থাকবে, মাল্টিনোডুলার গয়টারে কি, মাল্টিনোডুলার গয়টার। কিন্তু যেটা গ্রেভস ডিজিজ, সেখানে দেখবেন কি থাইরয়েডের উপরের পোর্শনে একটা ব্রুই থাকে, থাইরয়েড ব্রুই। তাহলে আমরা ডিফিউজ গয়টার উইথ অর ব্রুই, উইদাউট ব্রুই থাকে হলো গ্রেভস। গ্রেভসের গয়টার কেমন, ডিফিউজ, উইথ অর উইদাউট কি, ব্রুই। তাহলে এই জিনিস হলো আপনার একটা থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিন করলেন, তার সাথে অন্যান্য এক্সামিনেশন। পালস কি পাবেন, পালসে পাবেন হলো ট্যাকিকার্ডিয়া অর ইরেগুলারলি ইরেগুলার পালস ইফ দেয়ার ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আউটস্ট্রেচ হ্যান্ড কি আমরা এইভাবে যদি আমরা ছড়াই দিই তাহলে কাঁপতে থাকবে, এরপর একটা যদি কাগজ দিয়ে দিই দেখবে যে কাঁপছে, মানে ফাইন ট্রেমর অন আউটস্ট্রেচ হ্যান্ড, ফাইন ট্রেমর, এটা কোর্স ট্রেমর না, ফাইন ট্রেমর অন আউটস্ট্রেচ হ্যান্ড। এই দুটা সাইন খুব ইম্পর্টেন্ট, ট্যাকিকার্ডিয়া আর এইটা। আর কি, চোখে থাকবে এক্সোথ্যালমোস, চোখে বড় বড় চোখে। আর কি, লিড ল্যাগ, উপর দিকে একটু তুলতে যাবেন দেখবেন যে উপরে লিডটা আস্তে আস্তে উঠছে, ল্যাগিং বিহাইন্ড। আর লিড রিট্রাকশন, লিডটা উপরেই উঠে আছে। তাহলে লিড ল্যাগ, লিড রিট্রাকশন এন্ড এক্সোথ্যালমোস থাকতে পারে চোখে। আর অনেক সময় থাকতে পারে কি, ডিপ্লোপিয়া যদি এক্সট্রা অকুলার মাসেল, এবং অ্যাডভান্স যে প্যাপিলিডেমাও থাকতে পারে। ঠিক আছে, চোখে কত কি থাকতে পারে দেখেন। আর কি, হার্টে আপনাদের খুব বেশি দরকার নাই, হার্টে বললে আপনারা বুঝবেন না, তবে এইটুক পর্যন্তই জেনে রাখেন এটা। তাহলে আমি কি বললাম, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ইরেগুলার পালস থাকতে পারে, ও ব্লাড প্রেশার বলি নাই। ব্লাড প্রেশারে সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম থাকে, পালস প্রেশার বেশি থাকে। সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম, পালস প্রেশার বেশি। এরকম আরেকটা কন্ডিশন বলছিলাম, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম আর পালস প্রেশার বেশি। আপনারা কি মনে করতে পারেন কি কন্ডিশন? Aortic stenosis, aortic regurgitation. আর স্টেনোসিস না, রিগার্জিটেশন। অ্যাওরটিক স্টেনোসিসে সিস্টোলিক ব্লাড প্রেশার কম থাকবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নরমাল থাকবে, ফলে ন্যারো পালস প্রেশার হবে। আর অ্যাওরটিক রিগার্জিটেশন অথবা থাইরয়েডোক্সিসিস, সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম, এই দুইটার ডিফারেন্স হলো পালস প্রেশার বেশি হয়। তাহলে এটা তাহলে বেশি হয়। আর গয়টার দেখলে ডিফিউজ গয়টার উইথ অর উইদাউট ব্রুই, হ্যাঁ। আর প্রিটিবিয়াল মিক্সিডিমা কিছু কিছু ক্ষেত্রে থাকে, তাহলে এটা গ্রেভসে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিনিক্যাল ফিচার পেলাম। এখন আমরা আসি একটু ইনভেস্টিগেশন। এই যে পাটা, এটাকে বলে প্রিটিবিয়াল মিক্সিডিমা। এটা কিন্তু অন্য কোনো থাইরয়েডোক্সিকোসিস থাকে না, শুধুমাত্র গ্রেভস ডিজিজে থাকে। সব জায়গায় থাকে না, ইটস এ রেয়ার ফাইন্ডিং। আচ্ছা, ইনভেস্টিগেশন গুলো কি কি করতে পারি? নাম্বার ওয়ান, ফার্স্টে করবো, আমি আগেই বলে দিয়েছি, T3 T4 এটা বেশি থাকবে, তাই না? আর কি, টিএসএইচ কি থাকবে, সাপ্রেস থাকবে, এটুকু জেনে রাখেন। আর
যদি গ্রেভস ডিজিজ কিনা থাইরোটক্সিকোসিস, তাহলে অনেক সময় আমরা টিআরএবি মানে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি করি। টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি সব সময় লাগে না, এখানে অপথ্যালমোপ্যাথি আছে এবং ডিফিউজ গয়টার আছে এবং থাইরোটক্সিক ফিচার আছে, সেখানে অলমোস্ট কনফার্ম ইট ইজ গ্রেভস ডিজিজ, সেখানে লাগে না। যদি কনফিউশন থাকে কোনো কিছু নাই, গয়টার নাই বা ইত্যাদি, তখন টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি করতে হয় যে অন্য কোনো কিছু কিনা। আর রেডিও আয়োডিন আপটেক যদি করেন তাহলে দেখবেন যে হাই আপটেক। আর ইসিজি করে নিতে হয় অনেক সময়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। তাহলে আপনি পরীক্ষা করলে কি কি করবেন, কয়েকটা জিনিস। নাম্বার 1, T3 T4 এটা বেশি থাকবে, টিএসএইচ কম থাকবে, সাপ্রেস। এটা হলো মূল জিনিস হাইপারথাইরয়েডিজম ধরে। তারপরের স্টেপে যাবেন যে এটা কি হাই আপটেক না লো আপটেক, রেডিও আয়োডিন আপটেক টেস্ট করেন, তখন দেখবেন যে এটা হাইপারথাইরয়েডিক গ্রেভস ডিজিজ হাই আপটেক। আর তারপরে স্টেপস করেন যেটা কনফার্ম করবেন, টিআরএবি করেন, ঠিক আছে। আর একটা ইসিজি করে দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা। এই করলে আপনার হলো ইনাফ সাফিসিয়েন্ট। এখন আমরা ম্যানেজ করব। ম্যানেজ করার 3টা অপশন আছে, একটা হলো অ্যান্টিথাইরয়েড ড্রাগস, আর একটা রেডিও আয়োডিন অ্যাবলাশন, রেডিও আয়োডিন খেয়ে গ্ল্যান্ডটাকে ডিস্ট্রাকশন করে দেওয়া, আর একটা সার্জিক্যাল অ্যাবলাশন। এই 3টা তে আমরা যেটা ইউজ করি রেডিও মানে ড্রাগে, সেটা ইউজ করি হলো কার্বিমাজল। This is the drug we use in our country. কার্বিমাজলের ইন্ডিকেশন হলো যদি ইয়াং এজে হয়, মানে লেস দেন 40 ইয়ার্স এই গ্রুপে আসে, তাহলে আপনি কি করবেন, কার্বিমাজল। কার্বিমাজলে একটাই সাইড ইফেক্ট, অ্যাগ্রানুলোসাইটোসিস এন্ড হাইপারসেনসিটিভিটি। অ্যাগ্রানুলোসাইটোসিস অনেক সময় ফিভার এন্ড সোর থ্রোট হয়, সেজন্য কার্বিমাজল দিয়ে যদি কারো ফিভার এন্ড সোর থ্রোট হয়, তাহলে তার হলো কাউন্টটা করে দেখা উচিত এবং ড্রাগটাকে স্টপ করে দেওয়া উচিত। যে ড্রাগের সাইড ইফেক্ট হলো, ডিসঅ্যাডভান্টেজ হলো 50% রিল্যাপস হয়। আমি বলছি না ওই যে ওয়াক্স এন্ড ওয়ান হয়, ড্রাগের কাজ হলো এটা ইট ইনহিবিটস দ্য সিনথেসিস অফ থাইরয়েড হরমোন, ব্লকস দ্য সিনথেসিস, কিন্তু অটো ইমিউনিটি তো সরাই দিতে পারে না। তাহলে থাইরয়েড হরমোনকে বন্ধ করে, তৈরি করা বন্ধ করে ইউথাইরয়েড করলেন, আবার ড্রাগ তুলে ফেললে আবার দেখা যায় যে কি বাড়ছে, থাইরোটক্সিকোসিস হচ্ছে। আমরা ড্রাগটা কেন ইউজ করি? আমরা ইউজ করি সাধারণত 18 মাস ইউজ করি, 12 to 18 মান্থ ইউজ করি। আমাদের উদ্দেশ্য হলো 1 থেকে 1.5 বছর যদি আমি ইউথাইরয়েড রাখতে পারি, অটো ইমিউনিটি অটোমেটিক্যালি কি হয়, এটা ইউথাইরয়েড হয়ে যায়। তাহলে ওই আশায় বসে থাকা আর কি। এজন্য ড্রাগসটাকে 1 থেকে 1.5 বছর চালানো। কিন্তু বারবার যদি এরকম হাইপারথাইরয়েড হতে থাকে, তখন রেডিও আয়োডিন অ্যাবলেশন লাগবে, পার্মানেন্ট ডিস্ট্রাকশন করা অথবা সার্জারি। তাহলে ফার্স্ট অপশন আমরা এখনো ইউজ করি কার্বিমাজল, লেস দেন 40 ইয়ার্স, যদি ফার্স্ট প্রেজেন্টেশন হয় ড্রাগ দেই, এবং এর সাইড ইফেক্ট হলো অ্যাগ্রানুলোসাইটোসিস এন্ড হাইপারসেনসিটিভিটি। তারপরে আমরা আরেকটা করতে পারি সাবটোটাল থাইরয়েডেক্টমি। সাবটোটাল থাইরয়েডেক্টমি কাদের করব? যাদের লার্জ গয়টার আছে এবং ড্রাগ কমপ্লায়েন্স ভেরি পুয়ার, ঠিক আছে, এবং ড্রাগ কমপ্লায়েন্স ভেরি পুয়ার, আপনি ওষুধ দিলেন খাচ্ছে না এবং মেইনটেইন করতে পারছেন না, অথবা রিকারেন্ট থাইরয়েডক্সিসিস হচ্ছে আফটার অ্যান্টিথাইরয়েড ড্রাগ। যাদের বড় গয়টার, থাইরয়েড ড্রাগ খাওয়ার পরে আবার হচ্ছে এবং ড্রাগ কমপ্লায়েন্স ভালো না, তাদের আপনি এটা করতে পারেন। কন্ট্রাইন্ডিকেশন কি, যারা ডিপেন্ডেন্ট অন ভয়েস তাদের করবেন না, যেরকম রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এদের করা যাবে না, ঠিক আছে। কারণ এখানে দুটা জিনিস হতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, এটা কেটে গেলে হোর্সনেস অফ ভয়েস হবে, আর কি, অথবা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা যদি কেটে যায় কোয়ালিটি অফ ভয়েস চেঞ্জ হয়ে যায়, কিন্তু হোর্সনেস হয় না। কোয়ালিটি অফ ভয়েস নিয়ে তো এনারা চলেন, অতএব এদের সাধারণত আমরা করি না থাইরয়েড সার্জারি, অ্যাভয়েড করি, অথবা যাদের প্রিভিয়াস থাইরয়েড সার্জারি হিস্ট্রি আছে। কমপ্লিকেশন তো আমি বলেছি, হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ওখানেই থাকে, ঠিক আছে, অথবা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি, অথবা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ কি পলসি হতে পারে।
These are the complications of surgery. তারপরে আসেন রেডিও আয়োডিন। অনেক সেন্টারে প্রথমেই সবাইকে রেডিও আয়োডিন দিয়ে দেয়, বলে যে এত ভেজাল করে লাভ নাই, একবারে রেডিও আয়োডিন ডিস্ট্রাকশন করো। কিন্তু আমরা এখানে ইন্ডিকেশন রেখেছি আপনাদের জন্য যে মোর দেন যদি 40 ইয়ার্স হয়, ঠিক আছে, তাদের জন্য কই গেল, আচ্ছা, more than 40 years আর রিকারেন্স ফলোইং সার্জারি। আচ্ছা, কিন্তু কন্ট্রাইন্ডিকেশন এটা প্রেগন্যান্সিতে কখনোই দেওয়া যাবে না, এবং প্ল্যান প্রেগন্যান্সি যদি থাকে উইদিন 6 মান্থ অফ ট্রিটমেন্ট, প্ল্যান প্রেগন্যান্সি উইদিন 6 মান্থ ট্রিটমেন্ট, তাহলে তাদের আপনারা দিবেন না। আচ্ছা, প্ল্যান প্রেগন্যান্সি 6 মান্থের এখানে দেওয়া যাবে না, এবং যদি খুব বেশি অপথ্যালমোপ্যাথি থাকে তাহলে এটা অ্যাগ্রাভেট করে অপথ্যালমোপ্যাথি। কমপ্লিকেশন, এটার মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন এটা পার্মানেন্ট মানে ডিস্ট্রাকশন করে দেওয়া হয়, যে অনেক সময় মোস্ট অফ দ্য কেসে এক সময় যে হাইপোথাইরয়েড ডেভেলপ করে। হাইপোথাইরয়েড ডেভেলপ করা ভালো, এটা ওষুধ দিলেই মেইনটেইন করলেই কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম ইজ দ্য কমপ্লিকেশন। আর থাইরোটক্সিকোসিস ইন প্রেগন্যান্সি, আমি বলছি যে প্রেগন্যান্সিতে টিভিজি অনেক হাই থাকে, সেজন্য টোটাল T3 T4 করলে এমনি বেশি থাকে, এই জন্য ওই সময় কি করতে হয়, ফ্রি T4 and ফ্রি T3। এবং এখানে কার্বিমাজল আপনার প্লাসেন্টা ক্রস করে, ঠিক আছে, এবং কিন্তু T4 প্লাসেন্টা ক্রস করে না, মানে থাইরক্সিনটা ক্রস করে না, কার্বিমাজল ক্রস করে। কার্বিমাজল যদি ক্রস করে প্লাসেন্টা দিয়ে, তাহলে ফিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে। সেই জন্য প্রেগন্যান্সিতে কি লোয়েস্ট ডোজ বা স্মলেস্ট ডোজ অফ কার্বিমাজল ইউজ করি, যাতে ফিটাল হাইপোথাইরয়েডিজম। এবং কার্বিমাজলটা কি করি, ডেলিভারি 4 সপ্তাহ আগে বন্ধ করে দিতে হয়, ঠিক আছে। এবং যদি কোনো সার্জারি করতে হয় তাহলে সেকেন্ড ট্রাইমাস্টারে করতে হয়। এবং প্রেগন্যান্সির সময় রেডিও আয়োডিন ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। টক্সিক মাল্টিনোডুলার গয়টার, টক্সিক মাল্টিনোডুলার গয়টারটা আমরা কি বলছি, যে এটা তো যখন মাল্টিনোডুলার গয়টার, এটা দীর্ঘদিন থাকলে কিছু কিছু জায়গায় ফোকাস অফ অটোনমি ডেভেলপ করে, অটোনোমাস ফোকাস, এবং ওখান থেকে বেশি বেশি হরমোন সিক্রেট হয়। এটাই হলো টক্সিক মাল্টিনোডুলার গয়টার। তাহলে মাল্টিনোডুলার গয়টার ইজ ইউজুয়ালি ইউথাইরয়েড, বাট সামটাইমস ইট মে বি টক্সিক। সাধারণত এগুলি এল্ডারলি পিপুলদের হয়, এবং এদের দেখা যায় যে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম থাকে অনেক সময়, মানে খুব বেশি হাইপারথাইরয়েডিজম থাকে না, এবং এল্ডারলি পেশেন্টে দেখা যায় এরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা প্যালপিটেশন এবং ট্রেমর, ওয়েট লস এগুলো নিয়ে প্রেজেন্ট করে বেশি। অনেক সময় থাকে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, যেটা T3 T4 আপার লিমিট অফ দ্য নরমাল লেন্স, T3 T4 আপার লিমিট অফ দ্য নরমাল লেন্স, এবং TSH হলো সাপ্রেস, এটাকে বলি কি সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এবং থাইরয়েড স্ক্যান করলে দেখা যায় হেটারোজেনাস আপটেক, ঠিক আছে, কোথাও বেশি কোথাও কম, এবং মাল্টিপল এরিয়া অফ ইনক্রিজ অর ডিক্রিজ আপটেক, ঠিক আছে। গ্রেভস ডিজিজ তো স্পন্টেনিয়াস রিমিশন হয়, কিন্তু টক্সিক মাল্টিনোডুলার গয়টার কখনোই হবে না, কারণ এটা মাল্টিনোডুলার উপরে এটা ডেভেলপ করেছে, আর গ্রেভস ডিজিজ অটোইমিউনিটি একসময় চলে যেতে পারে। এখানে আমরা করি কি, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, বিটা ব্লকার দিই অনেক সময়, ঠিক আছে, বিটা ব্লকার দিই, এটা কি করি, থাইরয়েড ফাংশন টেস্ট নরমাল করার জন্য। আর কি করি, রেডিও আয়োডিন অ্যাবলাশন অনেক সময় করি, এই জায়গাগুলো অটোনোমাস ফোকাস আছে, ওগুলোকে ডিস্ট্রয় করে দেয়।
এবং এখানে বেস্ট ট্রিটমেন্ট হলো যে সার্জারি করাটাই ভালো যদি খুব বড় টক্সিক মাল্টিনোডুলার হয়। আর টক্সিক অ্যাডেনোমাটা কি? এটা সলিটারি অটোনোমাসলি ফাংশনিং থাইরয়েড নোডিউল। থাইরোটক্সিকোসিস ইজ ইউজুয়ালি, এবং এটা থাইরোটক্সিকোসিসের ফিচার থাকে, এখানে একটা নোডিউল থাকে, এটাকে গ্রেভস ডিজিজ থেকে এক্সক্লুড করতে হয়। থাইরয়েড স্ক্যান করলে ফোকাল আপটেক অফ হাইপার ফাংশনিং নোডিউল থাকবে এবং অন্যান্য জায়গায় কম আপটেক হবে, কারণ যখনই হাইপার অ্যাক্টিভেটেড নোডিউল থাকে তখন তো বেশি বেশি T3 T4 সে সিক্রিট করে, অন্যান্য জায়গায় TSH এর ইফেক্ট গুলোতে ওখানে আপটেক কম হয়। তার মানে হট স্পট একটা থাকে, চতুর্দিকে কি থাকে? কোল্ড এরিয়া। এখানে চিকিৎসা হলো ফার্স্ট চয়েস হলো রেডিও অ্যাবলাশন, কারণ রেডিও আয়োডিন যদি আপনি খান তাহলে কোন এরিয়াটা নিবে? যে এরিয়াটা অটোনোমাস সে তাড়াতাড়ি রেডিও আয়োডিন নিবে, আর বাদ বাকি এরিয়াতে তো নিবে না, কারণ ওখানে TSH T3 T4 বেশি হওয়ার জন্য TSH কম হচ্ছে, ওই এরিয়াগুলোতে আর আপটেক নিচ্ছে না। তাহলে যে এরিয়াতে অটোনোমাস আছে সেই এরিয়া শুধু নিচ্ছে। তাহলে রেডিও আয়োডিন অ্যাবলেশন ইজ ইউজুয়ালি ট্রিটমেন্ট অফ চয়েস। এবং অনেক সময় সার্জিক্যাল রিসেকশন করা হয়, ঠিক আছে, অফ দ্য নোডিউল। আর টেম্পোরারি পিরিয়ডে আপনি কি অ্যান্টিথাইরয়েড ড্রাগস এন্ড বিটা ব্লকার ইউজ করতে পারেন। এই হলো আপনাদের এই তিনটা জিনিস বললাম। তবে আপনার যে ট্রিটমেন্ট অপশন এর ভিতরে মেডিকেল ট্রিটমেন্টের ভিতরে আছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, তার মধ্যে কার্বিমাজল ইউজ করি, আর কি করি? সিম্প্যাথেটিক ড্রাইভটা কমানোর জন্য বিটা ব্লকার, সাধারণত প্রোপ্রানোল ইউজ করি, ঠিক আছে, প্রোপ্রানোল। আর 12 to 18 মান্থস পর্যন্ত কার্বিমাজল ইউজ করা হয়। স্টার্ট করতে হয় 45 to 60 মিলিগ্রাম দিয়ে, তারপর আস্তে আস্তে ডোজ কমায় নিয়ে আসে। এছাড়া রেডিও আয়োডিন অ্যাবলেশন করা যায় যাদের 40 ইয়ার্স এর উপরে আছে এবং যারা ড্রাগ ফেলিওর হয়েছে, ঠিক আছে, এবং যাদের সার্জারির পরে ফেলিওর হয়েছে তাদের। ডিসঅ্যাডভান্টেজ রেডিও অ্যাবলেশনের কি? যে হাইপোথাইরয়েডিজম করে। সার্জারি করতে পারে যদি লার্জ গয়টার হয় এবং যদি ওষুধে কন্ট্রোল না হয় এবং পুয়ার কমপ্লায়েন্স যদি থাকে, সার্জারি করতে পারে। সার্জারির ডিসঅ্যাডভান্টেজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি, হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপোপ্যারাথাইরয়েডিজম। আর ড্রাগের সাইড ইফেক্ট হলো কি? অ্যাগ্রানুলোসাইটোসিস এন্ড হাইপারসেনসিটিভিটি। এই এখন থাইরোটক্সিক ক্রাইসিস কি বা থাইরয়েড স্টর্ম বলি, অনেক সময় এটা লাইফ থ্রেটেনিং এক্সাজারবেশন অফ হাইপারথাইরয়েডিজম হয়, যেটা মেডিকেল এমার্জেন্সি। হঠাৎ করে রোগীগুলো খুব খারাপ হয়ে যায়, মানে এটা কিছু কিছু জিনিস এই খারাপ করে, মেডিকেল এমার্জেন্সিটা করে বা থাইরয়েড স্টর্ম। তার ভিতরে ধরেন ইনফেকশন, যে কোনো ইনফেকশন করতে পারে, অথবা আনডিটেক্টেড এরা আছে তার ইনফেকশন হয়েছে তখন হতে পারে। আর একটা রেডিও অ্যাবলেশন হঠাৎ করে করলে এই সবগুলো হরমোন গুলো রিলিজ হয়ে যায়। রেডিও অ্যাবলেশন যদি আনপ্রিপেয়ার্ড, যদি কাউকে যদি করে আপনি যদি রেডিও অ্যাবলেশন করেন তখন এমার্জেন্সি দেখা যায়। এবং কি থাইরয়েডেক্টমির পরে যদি প্রিপারেশন ঠিক না নেন, আগে তাকে ইউথাইরয়েড করেন নাই, না করেই অপারেশন করে দিচ্ছেন, অথবা কি করছেন? রেডিও অ্যাবলেশন করেছেন, তখন কি হয়? এই থাইরয়েড স্টর্মটা হতে পারে। তাদের হাইপারপাইরেক্সিয়া থাকে, খুব জ্বর থাকে এবং অ্যাজিটেশন, কনফিউশন, কনভালশন এবং ডায়রিয়া হতে থাকে, ট্যাকিকার্ডিয়া আর হার্ট ফেলিউর ডেভেলপ করে। এই জিনিসগুলো এই পেশেন্টদের হয় এবং এদের ইন্টেনসিভ মনিটরিং এন্ড সাপোর্ট লাগে। হাইড্রেশন করবেন, কারণ এক্সেসিভ সোয়েটিং হয়, হাইপারথাইরয়েড হাইপারপাইরেক্সিয়া হয়, সেজন্য কুলিং, প্যারাসিটামল এবং অক্সিজেন লাগতে পারে। যদি ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দিবেন যদি ইনফেকশন প্রুভেন হয়, এবং পেরিফেরাল হরমোন ইফেক্ট কমানোর জন্য প্রোপ্রানোল দিবেন, হাই ডোজে প্রোপ্রানোল দিবেন।
যে বিটা ব্লকার দেই। আর কি করি, থাইরয়েড হরমোন রিলিজ বন্ধ করার জন্য আমরা কার্বিমাজল ইউজ করি 40 to 60 মিলিগ্রাম ডেইলি। আর কি করতে পারি, সোডিয়াম আয়োপোডেট বলে, সোডিয়াম আয়োপোডেট দিলে কি হয়, T4 থেকে T3 কনভার্সন মানে অ্যাক্টিভ হরমোন হওয়া কমাবে, T4 থেকে T3 কনভার্সনটা কমায় দেয়। এবং ডেক্সামেথাসনও করে কি, T4 থেকে T3 কনভার্সনটা অনেক সময় কমায় দেয়, সেজন্য স্টেরয়েড ইউজ করি অনেক সময়। তাহলে এইটার কি হবে, আমাদের যে ক্লিনিক্যাল ফিচার, যে পেশেন্ট হলো হাই ফিভার এন্ড হাইপারপাইরেক্সিয়া, অ্যাজিটেশন, কনফিউশন, কোমা এবং কনভালশন নিয়ে আসে, ডায়রিয়া হয়, অনেক সময় ইরেগুলার পালস এন্ড হার্ট ফেইলিউর ডেভেলপ করে। এটা হাইড্রেশন করবেন, কুলিং, প্যারাসিটামল, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক লাগতে পারে ইনফেকশন যদি থাকে, এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমানোর জন্য প্রোপ্রানল ইউজ করবেন, এবং হরমোন সিনথেসিসের বন্ধ করার জন্য কি কার্বিমাজল দিবেন, এবং ইনহিবিশন কমানোর জন্য T4 থেকে T3 ইনহিবিশন কমানোর জন্য আমরা কি দিই, রেডিও মানে ডেক্সামেথাসন এবং সোডিয়াম আয়োপোডেট দেওয়া হয় অনেক সময়, কন্ট্রাস্ট মিডিয়া একটা। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, আমি আগেই বলেছি সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস যে T3 T4 আপার লিমিট অফ দ্য নর্মাল রেঞ্জ, এবং TSH কি হবে, সাপ্রেস থাকবে বা লোয়ার, এবং এটা সাধারণত ওল্ডারলি পেশেন্ট হয়, কি টক্সিক মাল্টিনোডুলার গয়টারের ক্ষেত্রে বেশি হয় সাবক্লিনিক্যাল। আরেকটা আছে ডিকুয়েরভান্স থাইরয়েডাইটিস, আমি আগেই বলছি এটা সাধারণত এটা ভাইরাল ইনফেকশনের ফলে হয়, কক্সাকি, মামস, অ্যাডেনোভাইরাস, এগুলো ফলে ট্রানজিয়েন্ট ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অকার্স অ্যাসোসিয়েটেড উইথ রিলিজ অফ স্টোরড থাইরয়েড হরমোনস, আগেই বলছি এটা। এবং যেহেতু ফলিকুলার সেল ড্যামেজ হচ্ছে, নিউ হরমোন তৈরি কমে যাচ্ছে, নিউ হরমোন অ্যাজ এ রেজাল্ট T3 T4 raised for 4 to 6 weeks, যতক্ষণ পর্যন্ত না এই কলয়েড গুলো শেষ না হয়ে যাচ্ছে। তারপরে হাইপোথাইরয়েডিজমে যাচ্ছে, ভ্যারিয়েবল সিভিয়ারিটি, আবার রিকভার করে ঠিক হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন চলে গেলে 4 to 6 মান্থের মধ্যে। এই পেশেন্ট গুলো সাধারণত পেশেন্ট করে, যেহেতু থাইরয়েডাইটিস থাকে, এটা পেইন ইন দ্য রিজিয়ন অফ দ্য থাইরয়েড, পেইন নিয়ে পেইন করে, অনেক সময় থ্রোট পেইন, অনেক সময় এটাকে এগুলোকে বলা হয় যে মিসডায়াগনোজ করা হয় কি, যে টনসিলাইটিস হিসেবে। পেইন ইন দ্য রিজিয়ন অফ দ্য থাইরয়েড দ্যাট রেডিয়েট টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য জ এন্ড ইয়ার্স, এবং সোয়ালিং এর সাথে যেহেতু এটা বাড়ে, এবং কফিং, মুভমেন্ট অফ দ্য নেক, এই জন্য অনেক সময় কি বলে টনসিলাইটিসের সাথে কনফিউশন করে। এখানে T3 T4 হাই থাকে, TSH সাপ্রেস থাকে, আর লো রেডিও আয়োডিন আপটেক, এটা আপনাদের আগেই বলেছি। কিন্তু একটা জিনিস দেখবেন, ESR হাই, যখনই দেখবেন থাইরোটক্সিকোসিসের সাথে গলায় ব্যথা আছে এবং ESRটা বেশি, তখনই মনে করবেন কি এটা সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস কিনা। এখানে যদি আপনি কার্বিমাজল দেন তাহলে কোনো লাভ হবে না। কার্বিমাজল কি করে, হরমোন সিনথেসিস বন্ধ করে। এখানে তো হরমোনের অবস্থাটাই খারাপ, রিলিজড হরমোন গুলো আছে। তাহলে এখানে শুধুমাত্র যদি আপনি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দেন, ব্যথা যদি হয়, ঠিক আছে, এবং যদি থাইরোটক্সিকোসিসের ফিচার থাকে, তখন কি করবেন, বিটা ব্লকার দিবেন, প্রোপ্রানল, তাহলে হয়ে গেল। পেইন কমানোর জন্য দিলেন, বিটা ব্লকার দিলেন। কিন্তু এখানে এত দিন ট্রিট করে আসলে লাভ নাই। তাহলে সেজন্য আপটেকটা করে দেখে নিতে হয় হাই আপটেক না লো আপটেক। লো আপটেক থাকলে আমরা চিন্তা করে নিই সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস, এটাকে দীর্ঘদিন ট্রিট করতে হবে না, শুধু বিটা ব্লকার দিয়ে সিমটম কমাবো এবং NSAID দিয়ে পেইন কমাবো। Sometimes prednisolone is required to control pain. এখানে অ্যান্টিথাইরয়েড ড্রাগসের কোনো বেনিফিট নাই। তো এইটা খেয়াল করেন, এটা খেয়াল করলে বুঝবেন যে
জিনিসটা কেমন। ওই ব্রাউনটা উপরের যে কার্ভের এটা হলো কি যে T3T4 আর নীলটা কার্ভ হলো TSH। তাহলে দেখেন যে T3T4 বেশি থাইরোটক্সিক হয়েছে, TSH টা কম। হাইপোথাইরয়েডে যাবে তারপরে যখন T3T4 যখন কমে যাবে আস্তে আস্তে, তখন TSH টা দেখবেন আস্তে আস্তে বাড়া শুরু হচ্ছে। এবং লাস্টলি যখন একটা জিনিস খেয়াল করবেন, আমি এটা আগেই বলেছি, এটা বারবার বলারও দরকার নাই, যে মানে একটা সময় হবে হাইপারথাইরয়েড, তারপরে সময় হবে কি হাইপোথাইরয়েড, তারপরে হবে আবার ইউথাইরয়েড চলে আসবে, ইনফ্লামেটরি। এটাই এখানে দেখানো। আজ এই কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারে। স্যার গ্রেভস ডিজিজে ব্রুয়ের ব্যাপারটা কি বলেছিলেন? গ্রেভস ডিজিজে মানে ক্লাসিক্যাল ট্রায়াড হলো তিনটা। একটা হলো মানে কি হাইপারথাইরয়েডিজমের ফিচার, ঠিক আছে, যে যার হাইপারথাইরয়েডিজম ফিচার আছে তার তো গ্রেভস ডিজিজ আমরা সাধারণত চিন্তা করি, কিন্তু তার সাথে তিনটা ফিচার থাকে অনেক সময়। একটা হলো এক্সোপথ্যালমাস মানে আই ইনভলভমেন্ট, আর একটা হলো ডিফিউজ গয়টার উইথ আর উইদাউট ব্রুই। এই যে গ্ল্যান্ডের উপরের পোর্শনে আপনি যদি স্টেথো ধরেন দেখবেন যে হিস হিস করছে, ব্রুই থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আর কি প্রিটিবিয়াল মিক্সিডেমা, এটা খুব রেয়ারলি ফাউন্ড। এই তিনটা যদি পাওয়া যায় এটা হলো ক্লাসিক্যাল ট্রায়াড। মানে যদি কারো যদি ডিফিউজ গয়টার উইথ ব্রুই পান, তার সাথে এক্সোপথ্যালমাস পান, তাহলে ধরেই নেবেন এটা হলো গ্রেভস ডিজিজ। আর কোন গ্রেভস ডিজিজের মেইন কালপ্রিট হলো টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। এই টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি যখন টিএসএইচ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, কারণ এর এগেইনস্টই তো অ্যান্টিবডি, এর সাথে বাইন্ড করে, বাইন্ড করলে এটাকে স্টিমুলেট করে, স্টিমুলেট করলে কি হয় T3T4 বেশি সিক্রিট হয়, আলটিমেটলি গ্ল্যান্ডটাও এনলার্জ হয়, গয়টার হয়। আর কোন কোশ্চেন? স্যার সাবঅ্যাকুয়েট থাইরয়েডাইটিস একটু আরেকবার একটু বুঝিয়ে দিন। Subaccute thyroiditis, this is the inflammation of the thyroid gland caused by some virus. Whenever there is inflamed thyroid gland, it releases its stored hormone, and stored hormone টাকে thyrotoxic feature করে। The inflamed gland cannot produce thyroid hormone, আর কোনো তৈরি করতে পারে না। থাইরোটক্সিসিস কি দ্বারা হচ্ছে? স্টোরড হরমোন দ্বারা। এটা যখন চলে যাবে ৩-৪ সপ্তাহ পরে, তখন কি হবে? যখন ইনফ্ল্যামড গ্ল্যান্ডটা তৈরি করতে পারছে না, তখন হাইপোথাইরয়েডিজম চলে যায়। তারপরে কিছুদিন পরে ইনফ্লামেশন যখন চলে যাবে, তখন ইউথাইরয়েড হয়ে যায়। এটাই সাবঅ্যাকুট থাইরয়েডিটিস। এবং এখানে সেজন্য আপটেক করলে লো আপটেক হবে, রেডিও আয়োডিন আপটেক, কারণ ইনফ্ল্যামড গ্ল্যান্ড ক্যানট আপটেক দ্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন। অন্যান্যগুলো ক্ষেত্রে যেরকম গ্রেভসে হয় কি আপটেক করলে আপটেকটা বাড়ে, এখানে লো আপটেক হয়। আপনি আগে থেকে ফলো করেন নাই আমাকে। আর কোন কোশ্চেন? দিস ইজ নট, ওটা আবার বললাম যে থাইরয়েডাইটিস ইজ এ ইনফ্লামেটরি স্টেট, ঠিক আছে। It produces thyrotoxicosis because of stored hormone are released because of inflammation, and it causes manifestation of excess thyroid hormone. But it is actually not hyperthyroidism because inflamed gland cannot produce any more hormone, ঠিক আছে। সেই জন্য যতদিন পর্যন্ত ইনফ্লামেশন থাকবে ততদিন পর্যন্ত এটা হরমোন তৈরি করতে পারবে না, কিন্তু স্টোরড হরমোনের জন্য যেটা রিলিজ হয়ে যাবে ব্লাডে, সেটার জন্য থাইরোটক্সিকোসিস ম্যানিফেস্টেশন হবে। আলটিমেটলি এটা একসময় হাইপোথাইরয়েড হয়ে যায়, তার কিছুদিন পরে ইনফ্লামেশন চলে গেলে ইউথাইরয়েড হয়ে যায়। আপনি বুঝতে পারছেন। আর আপলোড দেওয়ার দরকার নেই, বই পড়ে আপনারা এটাতে স্পষ্ট কিছু লেখা আছে। আর সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট কিছুই না,
যদি থাইরোটক্সিক ম্যানিফেস্টেশন থাকে বিটা ব্লকার দিবেন। এখানে অ্যান্টিথাইরয়েড ড্রাগ কখনোই দিবেন না, কারণ অ্যান্টিথাইরয়েড ড্রাগ এখানে কাজ করবে না। অ্যান্টিথাইরয়েড ড্রাগ হরমোন প্রডিউসে বাধা দেয়, কিন্তু এখানে হরমোন তার তৈরি করতে পারেন, এখানে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে লাভ নাই। তাহলে প্যালপিটেশন হলে বা ইত্যাদি হলে তাকে ইন্ডেভার দেন, বিটা ব্লকার যেটাকে বলি প্রোপ্রানোলল। আর কি যদি পেইন থাকে পেইন কিলার দিবেন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অথবা সামটাইমস স্টেরয়েড দেওয়া যায় প্রেডনিসোলন। জি, আর কোনো কোশ্চেন? কার্বিমাজল দেওয়ার পরে ফিভার সোর থ্রোট হলে প্রথমে চিন্তা করবেন যে অ্যাগ্রানুলোসাইটোসিস হলো কিনা। অ্যাগ্রানুলোসাইটোসিস হলে ফার্স্ট কাজ হলো আপনার ড্রাগ স্টপ করে দেওয়া, ড্রাগ স্টপ করে দিয়ে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখা, ঠিক আছে? তারপরে যদি দেখেন যে ইনফেকশন থাকে সেই ইনফেকশনটা ট্রিট করবেন। এই সেজন্য কার্বিমাজল দিলে আপনাকে দেখতে হয় অ্যাগ্রানুলোসাইটোসিস হচ্ছে কিনা। আর কোনো কোশ্চেন? না থাকলে এখানে শেষ করে দেই। আচ্ছা স্যার, হোয়াই ডায়াস্টোলিক হাইপারটেনশন ইউজুয়ালি মোর কমন ইন হাইপোথাইরয়েডিজম? ওখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসিডিউর বেশি হয়, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম কারণ এলডিএল কোলেস্টেরল গুলো বাড়ে, ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, ডায়াস্টোলিক হাইপারটেনশন অনেক বাড়ে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে বাড়ে, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে বাড়ে। আচ্ছা, ফ্যাকটিশিয়াস হাইপারথাইরয়েডিজম বুঝি নাই। ফ্যাকটিশিয়াস মানে আপনি কাউকে মানে ডিসিভ করা, ডিসিভ করা মানে তাকে একটা ভ্রান্ত আইডিয়ার মধ্যে ফেলে দেওয়া, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি করছেন যে আপনার, আমি ডাক্তার, আপনি জানেন যে থাইরয়েড থাইরক্সিন খেলে টেম্পারেচার বাড়ে, মেটাবলিক রেট বাড়ে, টেম্পারেচার বাড়ে। আপনি গিয়ে আপনাদের এখন তো শিশির সাহেব আছে ভাইস প্রিন্সিপাল, শিশির সাহেবের কাছে গেলেন যে আজকে আমি স্যার পরীক্ষাটা দিব না, আমার জ্বর আসছে। শিশির সাহেব কি করলেন, টেম্পারেচারটা মাপলেন, মেপে দেখলেন যে না 100 ডিগ্রি ফারেনহাইট আপনার তাপমাত্রা। তো উনি আপনাকে ছুটি দিয়ে দিলেন যে আপনি চলে যান। আপনি এই কাজটা করলেন যে এটাই হলো ফ্যাকটিশিয়াস, ঠিক আছে? এই ফ্যাকটিশিয়াসটা কেমনে করলেন? আপনি তার আগে শিশির সাহেবের কাছে যাওয়ার আগে কি 2টা থাইরক্সিন খেয়ে গেছেন হয়তো, থাইরক্সিন খেয়ে ওনার কাছে জ্বরটা বাড়ানোর জন্য চলে গেছেন, ঠিক আছে? এইরকম আমাদের অনেক সময় ফ্যাকটিশিয়াস ডিজিজ নিয়ে ডিল করি, আমাদেরকে মাথা মুথা ঘুরাইয়া দেয়, ঠিক আছে? সেই ডিজিজ গুলোকে বলি ফ্যাকটিশিয়াস ডিজিজ। হ্যাঁ, এই ফ্যাকটিশিয়াস হাইপারথাইরয়েডিজম অনেকে আগের কি স্লিম হওয়ার জন্য থাইরয়েডের থাইরক্সিন খেত, ঠিক আছে? থাইরক্সিন খেত এবং ড্রাগ ইনডিউসড এই থাইরক্সিন অনেক সময় হাইপারথাইরয়েডিজম করে। তাহলে আপনার এই ফ্যাকটিশিয়াস কারণেও করলে হাইপারথাইরয়েডিজম থাকতে পারে। এইগুলোকে ফ্যাকটিশিয়াস বলি, এগুলোতে হাইপারথাইরয়েডিজম ফিচার থাকে, কিন্তু আপনি কি করলে রেডিও আয়োডিন আপটেক করলে দেখবেন যে এটা কম আছে, কারণ T3 T4 বাড়লে এটা TSH কে সাপ্রেস করবে, TSH সাপ্রেস করলে আপটেকটা কমে যাবে। Am I clear or not? Yes, sir. আচ্ছা, আর কোনো কোশ্চেন কারো? না থাকলে শেষ করে দিলাম আমি।